আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। নতুন কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে, তাই অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। আজকের কুয়েত আপডেট নিউজে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ১ নম্বর পয়েন্টে কথা বলবো কুয়েতের বর্তমান ভিসার আপডেট নিয়ে। ২ নম্বর পয়েন্টে কথা বলবো কুয়েতের বর্তমান অভিযানের কি আপডেট আছে, অভিযান শিথিল করা হয়েছে নাকি রমজান মাসে রানিং আছে, এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো। ৩ নম্বর পয়েন্টে বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে দিনের রেট হঠাৎ করে কেন এতটা কমে গেল, এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে কারণটা বলে দেব। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর। আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর আমি এমনভাবে দিয়ে দেবো আজকে, যেগুলো আপনাদের অত্যন্ত জানা দরকার, মানে সবার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, সেই প্রশ্ন উত্তরগুলোই দিয়ে দেব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে আমরা কথা বলি। তো ভিডিওর মূল টপিক শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন। চলুন তাহলে ১ নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান কুয়েতের ভিসার আপডেট। প্রিয় বন্ধুরা, বিগত সপ্তাহগুলোতে তেমন কোনো ভিসা বের হয়নি, শন পেপার বের হয়নি। এই রানিং মাসে আরও ২টি কোম্পানির ভিসা এবং শন পেপার বের হয়েছে। সেই ভিসা এবং শন পেপার আমাকে চেক করার জন্য পাঠিয়েছেন ২টি ভাই। আমি আপনাদের মাঝে সেই ২টি শন পেপার আমি রিভিউ করে দেব এর পরবর্তী ভিডিওতে। তো এখন ভিডিওতে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জানাতে চাই যে সামনের যে সপ্তাহ আছে, বিশেষ করে ১৫ থেকে ২৫ তারিখ, এই যে এই ১০ দিন আছে, এই ১০ দিনের ভিতর কিন্তু কুয়েতের সবচেয়ে বেশি ভিসা বের হবে। তো আপনারা যারা ভিসার জন্য আবেদন করছেন বা শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন, মানে এই ১০ দিনের ভিতরে আপনারা অনেকেই শন পেপার এবং ভিসা পেয়ে যাবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হলো আমাকে যারা প্রতিনিয়ত কমেন্ট করেন, বিশেষ করে যে ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করেন, তারা অধিকাংশই ক্লিনার ভিসার লোকজন, এবং দেখা যাচ্ছে যে অধিকাংশই উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে কমেন্ট করে থাকেন। সেটা হচ্ছে তানজিবকো, আল ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ইউএফএম, ওয়েল আল নসিব, পিসাইট, আরও ২-১টা কোম্পানি আছে। তো এই কোম্পানিগুলো সম্পর্কে কিন্তু আপনারা বেশি প্রশ্ন করে থাকেন, যে কোম্পানিগুলো আসলে কুয়েতের ভিতরে ক্লিনার কোম্পানি এগুলো, এবং সবচেয়ে বড় ক্লিনার কোম্পানি। এই কোম্পানিগুলোর কন্ট্যাক্ট সাধারণত থাকে হচ্ছে যেমন হসপিটাল ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনার, মসজিদ ক্লিনার, এবং থাকে হচ্ছে রোড ক্লিনার, মানে বলদিয়ার কাজ। এই কন্ট্যাক্টগুলো কিন্তু উল্লেখযোগ্য কোম্পানিগুলো পেয়ে থাকে। তো অনেকেই কিন্তু এই কন্ট্যাক্টগুলো পেয়েছেন এবং অনেকেই কিন্তু এই কন্ট্যাক্টে প্রচুর লোক কাজ করাচ্ছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন ভিসা এবং শন পেপার উল্লেখযোগ্য কোম্পানিগুলো তেমন কোনো ভাবেই বের করতে পারতেছে না, কারণ লামানা তারা পারমিট পাচ্ছে না। আর লামানা পারমিট না পাওয়ার কারণগুলো আমি আপনাদের মাঝে বিগত ভিডিওগুলোতে একদম বিস্তারিতভাবে বলেছিলাম। এই বিষয়টা এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আমি বিস্তারিত আপনাদের মাঝে প্রতিনিয়ত বলে দিয়েছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করবেন এই ভিডিওতেও যে সামনে এই উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে বা উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে শন পেপার এবং ভিসা বের হবে কিনা। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন। যদি আমি আমার কমেন্টের উত্তর এই ভিডিওর মধ্যেই থেকে থাকে, সেই কমেন্টগুলো কিন্তু আমি উত্তর দেব না। কারণ যে আমি যে ভিডিওতে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যদি আপনি শুনতেন তাহলে কিন্তু আপনার ওই কমেন্টের উত্তরটা পেয়ে যেতেন। কিন্তু আপনি না শুনে যদি কমেন্ট করেন, সেই কমেন্টের উত্তরটা কিন্তু আসলে বারবার দেওয়া যায় না। তো আপনারা অবশ্যই যারা কমেন্ট করবেন পুরো ভিডিওটাকে দেখবেন যে আপনার বিষয়টা আসলে ভিডিওতে উল্লেখ আছে কিনা। সো যে বিষয়টি বলতেছিলাম, উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে কিন্তু এই ১০ দিনের ভিতরে ১ থেকে ২টি কোম্পানির শন পেপার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, এখনও বলতেছি। আমি কোম্পানিগুলোর সাথে কথা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম, তারা যে তথ্য দিয়েছেন বা তারা যে নিশ্চয়তা দিয়েছেন তাতে আরও বেশি, মানে তাতে আরও বেশি সম্ভাবনা আছে। কিন্তু আমার আইডিয়া থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে উল্লেখযোগ্য ৮-১০টি কোম্পানির নাম বললাম, তার ভিতর ২ থেকে ৩টি কোম্পানির শন পেপার এই ১০ দিনের ভিতরে হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তো আমি আপনাদের মাঝে কিন্তু এই শন পেপারগুলো বের হলে একদম সাথে সাথে আমি রিভিউ দিয়ে দেবো, এবং যারা শন পেপার পাবেন চেক করার জন্য পাঠানোর প্রয়োজন হয়, আপনারা চেক করার জন্য পাঠাতে পারেন।
অনেক বোনেরা প্রশ্ন করেন যে মেয়েদের ভিসা কুয়েতে হচ্ছে না কেন বর্তমানে, বা মেয়েদের ভিসা কবে হবে? তাদের উদ্দেশ্যে বলতেছি। তো এই উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে যখন শন পেপার এবং ভিসা বের হবে তখন কিন্তু এখানে কিছু মেয়েদের ভিসাও বের হবে। সেরকম আমি আভাস পেয়েছি এবং তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছে যে যখন তাদের শন পেপার এবং ভিসা বের হবে তখন কিছু সাথে মেয়েদের ভিসাও এবং শন পেপার বের হবে। কারণ তাদেরও কিছু মেয়ে লোক প্রয়োজন। বিশেষ করে হসপিটাল ক্লিনার হিসেবে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে। আর কুয়েতে বর্তমান লামানা পারমিট নিয়ে খুবই ঝামেলা হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা ভিসাগুলো পাচ্ছেন না বা পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। বারবার মানে ডেট আপনারা হয়তো আপনাদের দালাল বা এজেন্সি বা বারবার আপনাকে ডেট দিচ্ছে, কিন্তু আপনাদের ডেট মোতাবেক হয়তো কাজ করে দিতে পারতেছে না। এখানে দুটি পয়েন্ট, একটা হচ্ছে অনেক সময় তারা মিথ্যে কথা বলে, আবার অনেক সময় সত্যি কথাই বলে। সেটা হচ্ছে কুয়েতের লামানা জটিলতার কারণেই আপনাদের ভিসা হচ্ছে না। তো কে সত্যি কথা বলে, কে মিথ্যে কথা বলে, সেই বিষয়টা আসলে আমরা বুঝতে পারি। তো আপনারা যারা আছেন, বিশেষ করে ভিউয়ার্স যারা আছেন, যারা শোনেন, তারা হয়তো অতটা বুঝতে পারবেন না। যার কারণে আপনাদের একদম আপন লোক বা নিজস্ব লোক, বিশ্বস্ত লোক, মানে আপনার মনে হয় যে সেই লোকটা বিশ্বস্ত, এরকম লোকের কাছেই পাসপোর্ট এবং টাকা জমা দিয়েন। তাহলে হয়তো আপনার মনের ভিতরে একটু সান্ত্বনা পাবেন। আর কুয়েতের ভিসাটা অনেক সময় দেরি হয়ে যায়। উদাহরণস্বরূপ একটা আমি আপনাদের কথা বলি, সেটা হচ্ছে একজন লোক তার ছেলেকে আনার জন্য কুয়েতে একটানা ৫ বছর চেষ্টা করছে ভিসা জমা দিয়ে। যদিও ভালো পর্যায়ে ভিসা নেওয়ার চেষ্টা করছে। যেমন আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতেই। কিন্তু উনি ৫ বছর পরে গিয়ে ভিসা পাইছেন। কিন্তু উনার আব্বা ২০ বছর হলো কুয়েতে থাকেন। তো অনেকদিন ট্রাই করছেন। আসলে ওনার কপালে হয়নি বা লাগে নাই, যেকোনো সমস্যা হয়েছে। আসলে এটাই হলো বাস্তবতা, বুঝছেন? অনেক সময় দেখা যাচ্ছে যে চেষ্টা করেও ভিসা হয় না, ভিসা পাওয়া যায় না। আবার অনেক সময় এমন হয় যে ৩ থেকে ৪ মাসের ভিতরই ভিসা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার যেরকম ৩ থেকে ৪ মাসের ভিতরই আমি কিন্তু শন পেপার এবং শন পেপার বলতে ভিসাই পেয়ে গেছিলাম ৩.৫ মাসের ভিতরে। তাহলে আসলে আ সবই হচ্ছে এখানের পরিস্থিতির উপর নির্ভর করে। তো অবশ্যই আপনাদের এই বিষয়টি নিয়ে একটু ধৈর্য ধরতেই হবে। আর বিশ্বস্ত লোকের মাধ্যমে কাজ করতে হবে, যেন আপনার যে লোকের মাধ্যমে কাজ করতেন সেই লোকটা যেন কাজ করতেছে এরকম একটা নিশ্চয়তা আপনারা যেন পান। কাজ না করে যদি আপনাকে বারবার এই সুযোগে যদি ডেট দিয়ে যায় যে হচ্ছে না, আপনার টাকাগুলো আটকে রেখে, তাহলে কিন্তু শেষ মুহূর্তে আপনার ভিসা হবেই না। মানে তাহলে কি সময়টা লস হয়ে গেল। আপনার টাকা যদিও ঘুরে দেয় তারপরেও হয়তো পূর্ণভাবে ঘুরে দেবে না। আর ঘুরে ফিরতি টাকা নিতেও অনেকটা সমস্যা হয়, টাকা তুলতেও অনেকটা সমস্যা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টি নিয়ে অনেক বেশি কথা বলে ফেললাম। তো ধৈর্য ধরে তারপরে শুনবেন, কারণ আপনাদের উপকারার্থেই কথাগুলো বলতে হলো। তো এরপর ২ নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হলো অভিযান। অভিযান নিয়ে ধারণা করা হয়েছিল যে রমজান মাসে অভিযানগুলো হয়তো স্থগিত করা হবে বা অভিযান চলবে না, কিন্তু এই ধারণা সম্পূর্ণই পাল্টে দিয়েছে কুয়েত সরকার। কুয়েত সরকার থেকে আবারও জোরালোভাবে বলা হয়েছে যে অভিযান যথারীতি চলবে, কিন্তু কোন কোন কাজে অভিযান চলবে এই বিষয়টি হচ্ছে তারা উল্লেখ করে দিয়েছে। বিশেষ করে যারা বাইরে রমজান মাসে ফুটপাতে যারা ব্যবসা করবেন এবং রাস্তাঘাটের আশেপাশে যারা দোকান সাজাবেন বা কাঁচামাল বিক্রি করবেন বা নানান রকম জিনিস বিক্রি করেন এবং এই এই অবশিষ্ট অংশগুলো রাস্তাতে ফেলে রাখেন বা ওই জায়গাগুলো নোংরা করে ফেলেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কুয়েত গভর্নমেন্ট এখন জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। খুবই তাড়াতাড়ি কিন্তু এই বিষয়ে নিয়ে অভিযান চলে আসতে পারে। অবশ্যই আপনারা সাবধান হবেন যারা বিশেষ করে বাইরে ফুটপাতে কাজ করতেছেন। আর এটা করার ১ নাম্বার কারণ হচ্ছে যারা ফুটপাতে ব্যবসা করেন, বিশেষ করে তারা সেই জায়গাটাকে নোংরা করে ফেলান বা সেই জায়গায় সেই জিনিসগুলো ফেলে রাখেন। যেমন কাঁচামাল যারা ব্যবসা করেন, অনেক কাঁচামাল সেখানে ফেলে রাখেন নষ্ট হয়ে গেলে, বা যারা নানান রকম যারা ফুটপাতে ব্যবসা করেন। এগুলো উল্লেখযোগ্য কারণ তারা মানে দেখিয়েছে আরকি। আর এটা বাস্তব যে ফুটপাতে ব্যবসা করতে গেলে সেখানে পরিবেশ নষ্ট হয়, নানান রকম সমস্যা হয়। যেমন বাংলাদেশে যারা অবস্থান করতেছেন তারা তো জানেন, বাংলাদেশে তো পুরা ঢাকা শহরই ফুটপাত। মানে পুরা ঢাকা শহরই রাস্তার পাশে অর্ধেক রাস্তা বুক করে ফুটপাত দখল করে আছে। যার কারণে কিন্তু বাংলাদেশের যানজট অত্যন্ত বেশি।
এতটা যানজট থাকতো না যদি ফুটপাতগুলো না থাকতো, মানে সম্পূর্ণই যদি রোডের যেটুকু রোড সেইটুকু রোডের কাজ চলতো, আর ফুটপাত বলতে রোডের সাইডে যে দোকানগুলো থাকবে সেটা আলাদা জায়গায় করে মার্কেট করে দিত, তাহলে কিন্তু যানজট অনেকটাই বাংলাদেশেও কমে যেত। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যারা বা কুয়েতে অবস্থান করতেছেন এবং এই বিষয়গুলো নিয়ে একটু সাবধান হবেন। তো তারপর ৩ নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হলো দিনারের রেট হঠাৎ কেন এতটা কমে গেল। আগে বলি দিনারের রেট, আজকের রেটটা কত। দিনারের আজকের রেট আমি সর্বনিম্ন যেটা দেখলাম সেটা হলো ১ দিনের সমান ৩৭৭ টাকা। গতকালকে রাত্রেও ১ দিনের সমান ৩৮০ টাকা দেখছিলাম। তার আগের দিন রাত্রে ১ দিনের সমান ৩৮৫-৮৭ টাকা দেখছিলাম। কিন্তু আজকে রেট হয়ে গেছে ১ দিনের সমান ৩৭৭ টাকা। মানে ৪০০ টাকার থেকে ৩৭৭ টাকায় চলে আসছে। মানে প্রতি দিনারে কিন্তু ২৩ টাকা কমে গেছে। আপনি ১ দিনার যদি এখন দেশে পাঠান তাহলে ২৩ টাকা কম পাবেন বাংলাদেশ ব্যাংক থেকে বা বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেখান থেকে। আসলে এটা হলো কেন? এটাই বিষয় নিয়ে আমার কাছে অনেকেই ফোন করেছেন এবং অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে দিনারের রেট কম বেশি হওয়ার ২ টি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে ডলারের রেট কম বেশি হওয়ার কারণে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তারপর আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিকভাবে যখন একটু উন্নত হবে তখন কিন্তু এখানের কুয়েতের দিনারের রেট কিন্তু বাংলাদেশি টাকায় কমে যাবে। আর যখন অর্থনৈতিকভাবে মুদ্রাস্ফীতি হবে বা যখন নিচের দিকে নামবে তখন কিন্তু এই রেটটা বৃদ্ধি পাবে। তো আসলে হুট করে যদি কখনো রেট কমে যায়, যেমন কিছুদিন আগে গত ১ সপ্তাহ বা ১০-১৫ দিন আগেই কিন্তু ৪০০-র কাছাকাছি ছিল, হঠাৎ করে নেমে আসলো ৭৭ টাকায়। এর মানে এখন হচ্ছে ডলারের রেট তারতম্যের কারণে এই ঘটনাটা ঘটেছে। যদি এই মাসটাতে রানিং মাসে যদি এটা বলবদ্ধ থাকে, মানে যদি এটা যদি ৭৭ বা ৮০ এর বেশি যদি না হয় আর, তাহলে বুঝতে হবে বাংলাদেশের অর্থনৈতিকভাবে একটু উন্নত লাভ করেছে। এবং উন্নত অর্থনৈতিকভাবে একটি দেশ কখন উন্নত বলা হয়? যখন তাদের রিজার্ভ বেড়ে যায়। রিজার্ভ সম্পদ যখন বেড়ে যায় তখন কিন্তু অন্য দেশের সাথে যে টাকার যে লেনদেন সেখানে কিন্তু তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং অন্য দেশের সাথে টাকার মান একটু বৃদ্ধি পায়। তো বাংলাদেশের রিজার্ভে হোক সেটা ধার করে নিয়ে হোক সেটা যে কোনো দেশ থেকে লোন নিয়ে রিজার্ভ বৃদ্ধি করলে কিন্তু দিনারের রেট কিন্তু এখানে একটু হলেও কমে যাবে। তো আসলে এই বিষয়টি মানে ডলারের তারতম্যর কারণেই ঘটেছে। বাংলাদেশের অর্থনৈতিক কারণে ঘটার তেমন কোনো সম্ভাবনা নাই। যদি বাংলাদেশের অর্থনৈতিক কারণেই ঘটে থাকে তাহলে কিন্তু আপনাদের এই ৭৭ বা ৮০ টাকা যে রেট আছে ৩০০ সেটাই কিন্তু সারা মাস থেকে যাবে। বৃদ্ধি পাওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকবে না। তবে আশা করি আবার এই মাসের শেষের দিকে গিয়ে ৪০০-র কাছাকাছি হয়ে যাবে। কারণ আমি মনে করি ডলারের রেটের তারতম্যর কারণেই এই ঘটনাটা ঘটেছে। আসলে খুবই সিম্পলভাবে বললাম যেন সবাই খুব সহজে বুঝে নিতে পারেন, এবং এই বিষয়টি নিয়ে আরও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা আছে। মানে যদি বলেন যে এইটুকুতেই শেষ আলোচনা বা এইটুকুতেই পুরোটা বুঝে নেবেন দিনারের রেট কেন কম বেশি হলো, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আর এতটুকু বোঝার আসলে প্রয়োজনও নেই যে দিনের রেট কেন এত কম বেশি হচ্ছে। সিম্পলভাবে যেটুকু বললাম এইটুকু বুঝলেই আপাতত আপনাদের চলবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর প্রশ্ন উত্তর পর্ব দিতে চেয়েছিলাম কিন্তু অলরেডি ১৩ মিনিট হয়ে গেছে, তো যার কারণে এখন আর প্রশ্ন উত্তর পর্বে না যাই। তো সবাই আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি এবং আজকের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই ভিডিওতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দেব। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।